নমস্কার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। লোকসভা ভোট ঘোষণা হলো বলে ইতিমধ্যে এ রাজ্যের জন্য তৃণমূল কংগ্রেস ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তাতে বেশ কিছু চমক রয়েছে। নবীন প্রবীণ মিলিয়ে একটা ভারসাম্য রাখার চেষ্টা হয়েছে। মহিলা প্রার্থী রয়েছেন অনেকজন, সংখ্যালঘু প্রার্থী রয়েছেন। সর্বত্র একটা ভারসাম্য রাখার চেষ্টা হয়েছে। সংগঠনের লোক রয়েছেন, তারকা প্রার্থী রয়েছেন। টলিউডের উপরে নির্ভরতা পুরোপুরি কমানো যায়নি এবারও, যদিও মিমি নুসরাতদের প্রার্থী করা হয়নি, কিন্তু রচনা ব্যানার্জি তিনি প্রার্থী হয়েছেন। দেবকে প্রার্থী করানো হয়েছে, তাকে বুঝিয়ে সুঝিয়ে ঘাটাল থেকে দাঁড় করানো হচ্ছে। ঘাটালে দেব হিরণের মধ্যে একটা লড়াই দেখা যাবে। কিন্তু এই ৪২ জন প্রার্থীর নাম ঘোষণার পরেও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। কি সেই প্রশ্নগুলো? যে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজকে আমার এই ভিডিওতে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখবো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন। তো তৃণমূলের এই যে ৪২ জন প্রার্থী লোকসভা নির্বাচনে যারা লড়াই করবেন, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আর হয়তো কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। প্রচারেও নেমে পড়েছেন প্রার্থীরা। বিজেপির প্রার্থীরা যে কজনের নাম ঘোষণা করা হয়েছে, ১৯ জন প্রার্থী, ২০ জনের নামই ঘোষণা করা হয়েছিল, কিন্তু আসানসোলের প্রার্থী পবন সিং তিনি রণভঙ্গ দিয়েছেন। তৃণমূলের ৪২ জন প্রার্থীও তারাও একে একে প্রচারে নেমে পড়ছেন। দেওয়াল লেখন চলছে, একটা শোরগোল চলছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে তো বটেই। কিন্তু তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় ভারসাম্য যেমন রয়েছে, তারকা প্রার্থীরা রয়েছেন, টলিউডের প্রতি নির্ভরশীলতা কিছুতেই কাটাতে পারল না তৃণমূল কংগ্রেস, তেমন বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা দেখেছিলাম ২০২১ সালে তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল বিজেপির বিরুদ্ধে যে বহিরাগত, বিজেপি হচ্ছে বহিরাগতদের দল। বারবার করে ডেলি প্যাসেঞ্জারি করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। বারবার এটাকেই তৃণমূল কংগ্রেস হাইলাইট করতে চেয়েছে যে বিজেপি বাংলা বিরোধী, বাঙালি প্রার্থী খুঁজে পায় না, বহিরাগত দল। কিন্তু এবার যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার দিকে তাকানো যায়, তাতে বেশ কিছু অবাঙালি মুখও কিন্তু স্থান পেয়েছে, এবং যারা আবার এ রাজ্যের বাসিন্দাই নন। যেমন শত্রুঘ্ন সিনহা, যিনি উপনির্বাচনে প্রার্থী হয়ে জিতেও ছিলেন আসানসোল থেকে। যেমন কীর্তি আজাদ, তিনিও এ রাজ্যের বাসিন্দা নন, তাকে প্রার্থী করা হয়েছে। যেমন বহরমপুরের ইউসুফ পাঠান, তিনিও এ রাজ্যে প্রার্থী নন, বাংলা বোঝেনি না শোনা যাচ্ছে, তার জন্য গুজরাটি বাবুর্চি আনা হচ্ছে, তার জন্য দুভাষী ব্যবহার করা হবে। বিধানসভা এলাকা ওয়াইজ দুভাষী থাকবেন, যারা বাংলা গুজরাটি বুঝে টুঝে দেবেন প্রার্থীকে, এবং যারা থাকবেন সেখানকার সাধারণ মানুষ যারা ভোট দেবেন। ফলত এটা একটা বড় প্রশ্ন যে এবার কি তাহলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আর বহিরাগত বলতে পারবে, বাংলা বিরোধী বলতে পারবে? সেই ইস্যুটাকে, বাঙালি অস্মিতা, সেই ইস্যুকে জাগিয়ে তোলার চেষ্টা যদিও বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ব্রিগেডেও করেছেন, কিন্তু সেটা কি আদৌ প্রযোজ্য থাকবে বিজেপির বিরুদ্ধে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে না বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো? কারণ একই তো, এক যাত্রায় কেন পৃথক ফল হবে, এই প্রশ্ন তো থাকে। প্রশ্ন থাকে যে সংগঠনে তৃণমূল কংগ্রেসে যেখানে এত নেতা তাদের, সেই জায়গায় দাঁড়িয়ে কেন বিজেপির ওপর নির্ভরশীল থাকতে হলো তৃণমূল কংগ্রেসকে? তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে এমন কয়েকজনকে যারা বিজেপি বিধায়ক ছিলেন, পরবর্তীতে দল বদল করেছেন। একজন তো ৭ তারিখে দল বদল করেছেন, 10 তারিখে তার প্রার্থী তালিকায় নাম। মুকুটমণি অধিকারী রানাঘাট থেকে প্রার্থী হয়েছেন। কৃষ্ণ কল্যাণী, তাকে প্রার্থী করা হয়েছে, বিজেপি থেকে এসছেন তিনি। মুকুটমণি অধিকারী তিনিও রানাঘাটে বিজেপির টিকিটে প্রার্থী হতে পারেননি, তো দল বদলে চলে এসছেন তৃণমূল কংগ্রেসে। কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আবার বিশ্বজিৎ দাস বনগা কেন্দ্রে, তাকেও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। যারা কিনা খাতায় কলমে বিজেপির বিধায়ক, যারা বিধায়ক পদ থেকে ইস্তফাও দেননি। আমরা তো দেখলাম তাপস রায়, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন,
তাকে হয়তো প্রার্থী করবেও ভারতীয় জনতা পার্টি। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসে এলেন তারা কেউ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন না, অর্থাৎ তারা একাধারে বিজেপির বিধায়ক, অপরদিকে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনে প্রার্থী। আরেকটি প্রশ্ন, তৃণমূল কংগ্রেস অনেক সংগঠনের নেতাকেই এবারে নির্বাচনে দাঁড় করিয়েছে, যেমন খলিলুর রহমান, হাজি নুরুল ইসলাম, যিনি আগেও সাংসদ ছিলেন বসিরহাট কেন্দ্রে, তাদেরকে প্রার্থী করেছে। কিন্তু কোথাও গিয়ে এই প্রার্থী করার পেছনে দেখা যাচ্ছে যে সংগঠনের নেতা যদি থাকেই, তাহলে কেন যারা বিধায়ক পদের হয়ে লড়াই করেছেন, রাজ্যে মন্ত্রী, তাদেরকে প্রার্থী করতে হচ্ছে? তাহলে কি নেতার অভাব পড়েছে? নেতা কম পড়িয়েছে এখানে তৃণমূল কংগ্রেসে, তাই মন্ত্রীদেরকে আবারও নির্বাচনে লড়াই করতে পাঠাতে হচ্ছে? মিত্র কিংবা পার্থ ভৌমিক, তাদেরকে প্রার্থী করা হয়েছে। আবার রাজ্যসভায় পাঠানো হচ্ছে এমন লোককেও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, প্রকাশ চিকবরাইক, তাকে প্রার্থী করা হয়েছে। ফলত প্রশ্ন থাকছে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা নিয়ে। 42টি আসনের জন্য তৃণমূল কংগ্রেস যে 42 জনকে বেছে নিয়েছে, তাদের নির্বাচন নিয়ে তাদেরকে কোন আঙ্গিকে, কি প্যারামিটারে বাছা হলো? ভোটের আগে বলা হচ্ছিল প্রবীণ সদস্যদেরকে সময়ের পরে চলে যেতে হবে, অথচ দেখা যাচ্ছে যে তালিকা, প্রার্থী তালিকা, তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা বহাল তবিয়তে রয়েছেন, কল্যাণ ব্যানার্জি তিনিও রয়েছেন। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবীন প্রবীণ তত্ত্ব খাটলো না? আবার বেশ কিছু নতুন মুখকে দেখা যাচ্ছে। ফলত তৃণমূল কংগ্রেস তারা মনে করছে যেমন ভারসাম্য আছে, কিন্তু আবার অনেকে মনে করছেন যে ভারসাম্য যদি থাকে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কোথায়? বারবার বিজেপির বিরুদ্ধে বহিরাগত বাংলা বিরোধী তকমা তো তারা দেন, কিন্তু তাহলে তাদের প্রার্থী তালিকায় 42 জন বাঙালি কেন খুঁজে পাওয়া গেল না? কেন টলিউড থেকে ভাড়া করা শিল্পীদের নিয়ে আসতে হচ্ছে? এই প্রশ্ন বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে, এবারও তার ব্যতিক্রম হলো না। রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, দেব, জুন মালিয়া, টলিউডের শিল্পীদেরকে এবারও তারা প্রার্থী করেছে। ফলত এর বাইরে বেরোতে পারছে না কেন তৃণমূল? সংগঠনে তো এত বড় সংগঠন হয়েছে, রাজ্যে ক্ষমতায়, বিপুল সংখ্যক আসন নিয়ে তারা ক্ষমতায় এসেছে, তাহলে কেন প্রার্থী করা গেল না সংগঠনের কোনো নেতাদের? তাহলে কি নেতা তুলে আনা সাপ্লাই লাইনটা তৃণমূল কংগ্রেসের সঠিক নেই? ভবিষ্যতে কি বামপন্থীদের মতন ভুগতে হতে পারে তৃণমূল কংগ্রেসকে? যদি সেই বৃদ্ধদেরকেই প্রার্থী করা হয়, যদি সেই টলিউডের থেকে নিয়ে সেই প্রার্থী করা হয়, যদি ভারতীয় জনতা পার্টি থেকে আসার পরে তাকে প্রার্থী করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, তাহলে সংগঠনের নেতাদের কি মনোবল ভেঙে পড়বে না? তৃণমূল স্তরের যারা তৃণমূলটা করেন, যারা লড়াই করেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সারা বছর লড়াই করে পার্টিটা করেন, তারা কি আঘাত পাবে না? তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে এই প্রার্থী তালিকায় কতটা ভারসাম্য রয়েছে, বা যে বিষয়গুলো তৃণমূল বলে থাকে সেই বিষয়গুলোই কি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাতে আরও বেশি করে রয়েছে? অর্থাৎ যারা বিরোধীদের আক্রমণ করতে গিয়ে যে ধরনের কথাগুলো বলে থাকে, বহিরাগত বা অন্যান্য রাজনৈতিক দলের উপরে নির্ভরশীল, এই ধরনের বক্তব্যগুলো তারা যখন বলে, তখন তাদের দলের ক্ষেত্রেও কি সেগুলোই প্রযোজ্য হচ্ছে? আপনারা কি মনে করেন সেটা জানান আমাকে কমেন্ট করে অতি অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।